প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ সহায়তা চান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানায় প্রতিনিধি দল। পরে পররাষ্ট্র সচিব বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর নতুন বাংলাদেশে প্রথম বিদেশি বন্ধু হিসেবে দ্বিপাক্ষিক সফরে মার্কিন প্রতিনিধি দল। নেতৃত্বে দেশটির ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ মোট 6 জন। সকাল 11টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় ঘণ্টাখানেক চলে এই আলোচনা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। সেখানেই যোগ দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে স্বাক্ষর হয় ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্ট বা চুক্তির। পরে কথা বলেন ইউএসএআইডির প্রতিনিধি ও অর্থ উপদেষ্টা। This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা, পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত থেকে আমরা তাদের স্পেশাল সহযোগিতা এইগুলি সব আলাপ করেছি আমরা। পরে এগুলো আরো ডিটেল দুপুরে পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে ওয়ার্কিং লাঞ্চে যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম, এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে। এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। কিন্তু এই আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। সাংবাদিকদের প্রশ্নে সচিব জানান, আলোচনা আসছে জাতীয় নির্বাচন ও ভারত প্রসঙ্গ। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেই বিষয়টা আলোচনা হয় নাই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে নীতি সহায়তার অংশ হিসেবে $75 কোটি এবং বিনিয়োগের জন্য মিলবে $25 কোটি ঋণ। এর বাইরে গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়ার কথা রয়েছে আরও $15 কোটি। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে এজন্য 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এদিকে ব্যাংক খাতের সংস্কারের জন্য $150 কোটি দেবে এডিবি। এর প্রথম অংশ $50 কোটি আসবে আগামী বছর মার্চ মাসে। এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূর ও সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয় মাহবুব আলীকে। পুলিশ জানায়, মিরপুর থানার হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মাহবুব আলীকে। আজই তাদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর নীলফামারী 2 ও মাহবুব আলী হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ গতকাল এই আদেশ দেন। এদিন ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর বিরোধিতা করে জামিন চায় আসামি পক্ষ। উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে। পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরো তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য এই আসামিকে
7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই খেলায় জিতেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর অধস্তন আদালতের এমন কোনো জেলা নেই ফোন যায়নি তার। তবে আইনজীবীরা বলছেন অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এখন সুপ্রিম কোর্টের হাতে আসার সময় হয়েছে। এটা করলেই নিচের কোর্টের বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারবেন। মাসউদুর রহমানের রিপোর্ট। সুরেন্দ্র কুমার সিনহা যখন প্রধান বিচারপতি তখন অধস্তন আদালতের বিচারকদের জন্য একটি শৃঙ্খলা বিধি তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছিলেন, যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সবকিছুই ছিল সুপ্রিম কোর্টের হাতে। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও এস.কে. সিনহার মধ্যে। এক পর্যায়ে আনিসুল হকের রাজনৈতিক চালে ধরাশায়ী হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর কলমের এক খোঁচায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নেয় আইন মন্ত্রণালয়। আইনজীবীরা বলছেন অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সুপ্রিম কোর্টের হাতে থাকলে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করা যেত, সুবিধা পেতেন বিচার প্রার্থীরা। আজকের দিনে একটা সেন্সেশনাল মামলা করার উদ্দেশ্যে থাকে অনেক বিচারপতির জন্য সংবাদপত্রে আসে, মানুষ জানে। এই লোভটাকে সংবরণ করতে হবে। এমন ব্যবস্থা থাকা দরকার যে প্রশাসনের সাথে বিচারকের এই ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে বা তাকে প্রমোশন দেবে, এই প্রমোশনের অভিপ্রায় বা লালসায় যেন বিচার বিভাগীয় যারা কর্মচারী বিচারক আছেন তারা যেন প্রভাবিত না হন, সেরকম ব্যবস্থা করা। বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে কার্যকরভাবে এটি কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে এই সমস্ত নীতিমালাগুলো করার ক্ষেত্রেও অনেক সময় নানা রকম রাজনৈতিক বিবেচনাও কাজ করেছে, অথচ বিচার প্রশাসনের ক্ষেত্রে, বিচারকদের কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের কোনো সুযোগ থাকার কথা নয়। প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না দুর্নীতিবাজ বিচারকদের জন্য কড়া বার্তা দিয়ে বললেন, বিচারকদের উচিত ন্যায় বিচারে মনোযোগী হওয়া। বিচার বিভাগের ভেতরে যদি দুর্নীতি থাকে তাহলে দেশ থেকে কেউই দুর্নীতি নির্মূল করতে পারবে না। দিস ইজ দ্য হাই টাইম। আমি এই সরকারকে বলবো, কিছু পারেন আর না পারেন, দুটো জিনিস দিয়ে যান। একটা হলো গণতন্ত্র, আরেকটা হলো দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা। দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা যদি না দিতে পারেন, কোথাও কোনো দুর্নীতি বন্ধ করা যাবে না। এবং দুর্নীতি বন্ধ করার জন্য এটা প্রমাণিত সত্য, শাশ্বত সত্য, যেটা বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হয়। প্রবীণ আইনজীবীর মতে বিচারকদের উচিত সামাজিক অনুষ্ঠান বর্জন করা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। উৎপাদক, পাইকারি ও ভোক্তা পর্যায়ে ডিম, সোনালী মুরগি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সা, খুচরা পর্যায়ে সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সার বেশি দামে বিক্রি করা যাবে না। কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাদের মতামতের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ সকাল 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24 ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। এমন দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নেন দলের স্থায়ী কমিটির 5 সদস্য। বাংলাদেশের জনগণ আবারও সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী। তাই বিগত আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 5 তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। তো এগুলো আপনার, আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। মির্জা ফখরুল বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা পরিষ্কার করে বলেছি, এ ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয়, তাতে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে, বদির আলম মজুমদার সবকে নিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন, তার একটা নির্বাচন করে করতে হবে। নানাভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এই ঐক্য ধরে রাখতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি। সেই সঙ্গে একটা জাতীয় চ্যানেল 24 বিভিন্ন রাজনৈতিক দলগুলো। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন।